আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়া আজকে আলোচনার বিষয় হলো নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের ৬২ পৃষ্ঠার ষষ্ঠ অধ্যায় জাবেদা বা ইংরেজিতে যারে জার্নাল বলে। যারা রিডিং পড়তেছি ভেবে ক্লাসটা ইগনোর করবে তাদেরকে বলে রাখছে আগে থেকে যে এই রিডিং থেকে শর্ট কোশ্চেন বা এমসিকিউ পড়তে পারে, তো আগে রিডিংটা ভালোভাবে জানা দরকার। তো চলো আমরা দেখে নেই। আর্থিক অনৈতিক ঘটনা চিহ্নিতকরণের পর আর্থিক লেনদেনসমূহ প্রাথমিক হিসাব বইতে ডেবিট ও ক্রেডিট পক্ষ চিহ্নিত পূর্বক লিপিবদ্ধ করা প্রয়োজন। মানে প্রত্যেকটা আর্থিক লেনদেনসমূহ যে ঘটনাগুলো আছে প্রত্যেকটা হচ্ছে ডেবিট আর ক্রেডিট হিসাবে হচ্ছে লিপিবদ্ধ করতে হবে প্রাথমিক বইতে। প্রাথমিক হিসাব বা প্রাথমিক বই হচ্ছে জাবেদাকে বোঝায়। লেনদেনের বৈশিষ্ট্য প্রকৃত বিবেচনা করে জাবেদার শ্রেণী বিভাগ করা হয়েছে। লেনদেনের প্রকৃত অনুযায়ী যে শ্রেণী জাবেদা প্রযোজ্য ওই জাবেদায় তা লিপিবদ্ধ করতে হবে। জাবেদাকে দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে বিশেষ জাবেদা আর একটি হচ্ছে প্রকৃত জাবেদা। তাহলে জাবেদাকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদা কোনগুলো? ক্রয় বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। তাহলে বিশেষ জাবেদা কয়টি? বিশেষ জাবেদা হচ্ছে 6টি। একটা হচ্ছে ক্রয় জাবেদা, একটা বিক্রয় জাবেদা, একটা ক্রয় ফেরত জাবেদা, আর একটা হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা, আর একটা নগদ প্রাপ্তি জাবেদা, একটা নগদ প্রদান জাবেদা। প্রকৃত জাবেদাকে আবার হচ্ছে 5 ভাগে ভাগ করা হয়। একটা সংশোধনীয় জাবেদা, একটা সমন্বয় জাবেদা, একটা সমাপনী জাবেদা, একটা প্রারম্ভিক জাবেদা, আর একটা হচ্ছে অন্যান্য জাবেদা। তো আমরা এগুলো সবগুলো মুখস্থ করে রাখা ভালো, যেহেতু অনেক সময় হচ্ছে বড় প্রশ্নের ক্ষেত্রে পড়তে পারে যে হচ্ছে জাবেদার শ্রেণী বিভাগ আলোচনা করো, তো সেই ক্ষেত্রে এগুলো দরকার হবে। তো তোমরা মুখস্থ করতে পারো সহজে। যে দেখো, ক্রয় বিক্রয় তো সহজে মনে থাকবে, ক্রয় বিক্রয়, তার সাথে যোগ হবে ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, তারপর নগদ প্রাপ্তি, নগদ প্রদান। আর প্রকৃত জাবেদা মনে রাখার কৌশল হচ্ছে সম, সমা, পিরায়, অন্যান্য। সংতে হচ্ছে সংশোধনীয় জাবেদা, সমতে হচ্ছে সমন্বয় জাবেদা, সমাতে হচ্ছে সমাপনী জাবেদা, পিরাইতে হচ্ছে প্রারম্ভিক জাবেদা, আর অন্যান্য থেকে অন্যান্য জাবেদা। আমাদের আরও সহজভাবে মুখস্থ করার জন্য প্রকৃত জাবেদাগুলো আমি লিখে একটা ছন্দ আকারে লিখছি যে পিরায়, সময় সংসেজে, অন্যদের হাসায়। সমাতে হচ্ছে সমাপনী জাবেদা, পিরাইতে হচ্ছে প্রারম্ভিক জাবেদা, পিরায়ের পয়রাফুল আকারে প্রারম্ভিক জাবেদা, সময় সম থেকে হচ্ছে সমন্বয় জাবেদা, সং থেকে হচ্ছে সংসদীয় জাবেদা, থেকে অন্য থেকে হচ্ছে অন্যান্য প্রারম্ভিক জাবেদা। তোমরা এভাবে মনে রাখতে পারো যে সময় পিরায়, সময় সংসেজে, অন্যদের হাসায়। তো এইভাবে খাতায় নোট লিখে তাহলে সহজে প্রকৃত জাবেদাগুলো তোমরা মনে রাখতে পারবে। এবার আমরা জাবেদা ধারণা সম্পর্কে জানব। লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে যতটুকু সম্ভব লেনদেনের বিশদ বিবরণী লিপিবদ্ধ করতে হয়। তাহলে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে যতটুকু সম্ভব কি করতে হয়? বিশদ বিবরণী লিপিবদ্ধ করতে হয়। লেনদেনের এই বিবরণী প্রাথমিকভাবে প্রথম জাবেদায় লিপিবদ্ধ করা হয়। লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রম অনুসারে ব্যাখ্যা সহকারে জাবেদা লিখে রাখা হয়। পরবর্তীতে সময় হিসাবের পাকা বই খতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে জাবেদা সহায়ক বই হিসাবে কাজ করে। হিসাবের পাকা বই হচ্ছে খতিয়ান, আর এই খতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে জাবেদা কি হিসাবে কাজ করে? সহায়ক বই হিসাবে কাজ করে। যে কারণে জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। তাহলে জাবেদাকে কি বলা হয়? হিসাবের প্রাথমিক বই। অনেক সময় প্রশ্নে আসতে পারে যে হিসাবের প্রাথমিক বই নির্ণয় করো, তো সেই সময় তোমরা জাবেদা নির্ণয় করবা। জাবেদা বই সংরক্ষণ বাধ্যতামূলক নয়, তবে হিসাব তৈরির সুবিধার্থে জাবেদাকরণ প্রয়োজন। জাবেদায় লিপিবদ্ধ থাকার কারণে হিসাবের লেনদেনে বাদ পড়ার সম্ভাবনা বহুলাংশে হ্রাস পায়। দেখো, এখানে একটা প্রশ্ন দিয়েছে যে উপরোক্ত বর্ণনা থেকে ভিত্তি করে জাবেদার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। একটা কিন্তু প্রশ্ন, এটা হচ্ছে তোমাদের বর্ণনামূলক প্রশ্নে আসতে পারে। জাবেদার গুরুত্ব। প্রতিষ্ঠানের হিসাবের বই নির্ভুল ও স্বচ্ছ হওয়া আবশ্যক।
এই হিসাবের ভিত্তিতে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, সার্বিক আর্থিক অবস্থা নিরূপণ করা হয়। হিসাবের মুখ্য উদ্দেশ্য অর্জনে জাবেদা কিভাবে সহায়ক ভূমিকা পালন করে তা সংক্ষেপে বর্ণনা করা হলো। লেনদেন লিপিবদ্ধকরণ। প্রতিষ্ঠানের অসংখ্য লেনদেন সংগঠিত হয়। এই লেনদেন সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে খতিয়ানে লিপিবদ্ধ করা সম্ভব নাও হতে পারে। জাবেদা লেনদেনের লিপিবদ্ধ থাকলে পরবর্তীতে খতিয়ানে অন্তর্ভুক্তকরণের কোনো অসুবিধা হয় না। লেনদেনের মোট সংখ্যা ও পরিমাপ জানা। খতিয়ান হতে নির্দিষ্ট দিন, সপ্তাহ বা মাসে কয়টি লেনদেন সংগঠিত হয়েছে তা জানা সম্ভব নয়। জাবেদায় লেনদেনের তারিখের ক্রম অনুসারে লেখা হয় বলে নির্দিষ্ট তারিখ বা সপ্তাহে বা মাসে মোট কয়টি লেনদেন সংগঠিত হয়েছে তা জানা যায়। মোট কত টাকার লেনদেন বা বিভিন্ন সময় তাও জাবেদা থেকে জানা যায়। দ্বৈত সত্তার প্রয়োগ নিশ্চিত। দুই তরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লেনদেন সংশ্লিষ্ট ডেবিট ও ক্রেডিট পক্ষ একত্রিত জাবেদায় লেখা হয়, ফলে জাবেদা হতে দ্বৈত সত্তার প্রয়োগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। লেনদেনের ব্যাখ্যা। লেনদেন সম্পর্কিত কোনো সন্দেহ বা প্রশ্ন দেখা দিলে জাবেদা হতে তা ব্যাখ্যা পাওয়া সম্ভব। কারণ জাবেদা বইতে লিপিবদ্ধনের পাশাপাশি লেনদেন সংগঠিত হওয়ার কারণ ও ব্যাখ্যা উল্লেখ করা হয়। ভুল ত্রুটি হ্রাস। লেনদেন খতিয়ান অন্তর্ভুক্ত পূর্বে জাবেদায় লেখা হলে হিসাবে ভুল ত্রুটি খতিয়ানকে বাদ পড়ার সম্ভাবনা হ্রাস পায়। ভবিষ্যৎ সূত্র। জাবেদার লেনদেনসমূহকে তারিখের ক্রম অনুসারে শৃঙ্খলাভাবে সাজিয়ে লিখে রাখা হয়। ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে জাবেদাকে দলিল বা প্রমাণস্বরূপ ব্যবহার করা হয়। পাকা বহির সহায়ক। জাবেদা খতিয়ানের সহায়ক বইস্বরূপ কাজ করে বিধায় খতিয়ান প্রস্তুত সহজ, পরিচ্ছন্ন ও নির্ভুল হয়। দেখো এখানে একটা ছক দেওয়া আছে, এটা আমরা জাবেদা করার সময় ছকটা কাজে লাগে, সেই ছকের একটা নমুনা ছক দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে তারিখ, তারপর বিবরণ বা হিসাবের নাম বা ব্যাখ্যা। যদি বিবরণ দাও বিবরণ দিতে পারে, বা হচ্ছে হিসাবের নাম ও ব্যাখ্যা, দুটোর থেকে একটা দিতে হবে। খতিয়ান পৃষ্ঠা, তারপর ডেবিট টাকা, পরেরটা হচ্ছে ক্রেডিট টাকা, এবার মোট টাকা দিয়ে হচ্ছে এই মানে টাকার অঙ্ক লিখে টাকার অঙ্কের নিচে কিন্তু দুইটা এইভাবে দাগ দিয়ে দিতে হয়, মানে ওটা সমাপ্ত বোঝায়। যে তারিখ কলমে লেনদেন সংগঠিত হওয়ার তারিখ অর্থাৎ বছর, মাস, দিন উল্লেখ থাকবে। অবশ্যই লেনদেন সংগঠিত হওয়ার ধারাবাহিকতা রক্ষা করে জাবেদা প্রদান করতে হবে। মানে প্রথমে অবশ্যই জাবেদা লেখার সময় অবশ্যই তারিখ লিখতে হবে, তারপর হচ্ছে বিবরণ বা হিসাবের নাম লিখতে হবে। এই কলমে লেনদেনের সঙ্গে জড়িত ডেবিট পক্ষ, ক্রেডিট পক্ষ হিসাব উল্লেখ করা হয়। সর্বদা ডেবিট পক্ষ প্রথমে এবং ক্রেডিট পক্ষ হচ্ছে দ্বিতীয় লাইনে লেখা। মানে হচ্ছে যদি আমরা লিখি যে পণ্য ক্রয় করা হলো, এখানে হবে ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। ক্রেডিট যেটা হবে সেটা কিন্তু নিচে হবে। আবার যদি পণ্য বিক্রয় করা হলো তাহলে নগদান হিসাব ডেবিট আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট, সেটা নিচের লাইনে হবে। তো এই বোঝাতে বলছে যে ডেবিট পক্ষ প্রথমে এবং ক্রেডিট পক্ষ দ্বিতীয় লাইনে হবে। পাশাপাশি অল্প কথায় লেনদেনটি ব্যাখ্যা করা হলো, মানে নিচে হচ্ছে একটা ব্যাখ্যা লিখতে হবে যে পণ্য ক্রয় করা হলো। যদি পণ্য ক্রয় করা হয় তাহলে ব্যাখ্যা দিতে হবে যে পণ্য ক্রয় করা। তারপর যদি বিক্রয় করা হয় তাহলে হচ্ছে, যদি নগদে বিক্রয় করা হয় তাহলে নগদে পণ্য বিক্রয় করা হলো, আর বাকিতে হলে বাকিতে পণ্য বিক্রয় করা হলো লিখতে হবে। খতিয়ান পৃষ্ঠা। লেনদেন সংশ্লিষ্ট ডেবিট ও ক্রেডিট হিসাব খাতে হিসাব খতিয়ানে যে পৃষ্ঠায় পরবর্তী স্থায়ীভাবে লেখা হয় তার পৃষ্ঠা নাম্বার লেখা হয়, যাতে করে সহজে লেনদেনটি খতিয়ান হতে বের করা যায়। এটা লেখা লাগে না, কিন্তু এটা হচ্ছে বোঝার সুবিধার্থে খতিয়ান করার সময় খতিয়ান নাম্বারটা এখানে লিখে রাখে, কিন্তু আমাদের অঙ্ক করার সময় এটা লেখা লাগে না, ওই ঘরটা শুধু শুধু ফাঁকা রেখে দিতে হয়। ডেবিট ও ক্রেডিট। ডেবিট হিসাবে ক্রেডিট হিসাবে টাকার পরিমাণ ডেবিট হিসাবে ক্রেডিট পক্ষের বরাবর যথাক্রমে ডেবিট ক্রেডিট কলমে লেখা হবে। অবশ্যই উভয় কলমে টাকার পরিমাণ সমান হতে হবে। প্রতিটি জাবেদা লিখন সম্পূর্ণ করার পর বিবরণের ঘরে একটি রেখা টানতে হবে। এইখানে ডেবিট টাকা যেটা লিখবা, ক্রেডিট টাকাও সেটা লিখতে হবে। আর হিসাব শেষে হচ্ছে দুইটা হচ্ছে বরাবর ডাক টেনে দিতে হবে। বিবরণের ঘরে ডাক টেনে দিতে বলছে, মানে এই ঘরে হচ্ছে
তোমার দাগ টেনে দিয়ে ওটা সম্পূর্ণ করতে হবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেওয়া হবে। যারা যে ক্লাসটা চান কমেন্ট করুন, আমি ঠিক সেই ক্লাসটাই দেবো। আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।